আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম অ্যাশ প্রেতাত্মাদের মেরে পোর্টালের ভেতরে ফেলে দেয় এবং সেও পড়ে যায়। তারপর 1300 এডিতে চলে আসে টাইম ট্রাভেল করে, অর্থাৎ মধ্যযুগের সময় চলে আসে। যারা দ্বিতীয় পর্ব দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে এখনই দেখে আসুন অ্যাশ কীভাবে প্রেতাত্মাদের সাথে মোকাবেলা করলো এবং কিভাবে 1300 এডিতে চলে আসলো। তো গল্পে ফিরি। অ্যাশ 1300 এডিতে এসে বেশ কিছু সৈন্যদের মুখোমুখি হয়। তখন ওই সৈন্যদের রাজা আর্থার তাকে জিজ্ঞেস করে সে আসলে কে, এখানে সে কিভাবে এলো। অ্যাশ তাকে বোঝানোর চেষ্টা করে সে নিজেও জানে না কিভাবে এখানে এলো সে। তখন আর্থার ধর্মগুরুকে ডাক দেয় অ্যাশ থেকে তথ্য বের করানোর জন্য। ধর্মগুরু বলে সে আসমান থেকে এসেছে। নেক্রোনমিকনের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের একজন মাসিহা আসার কথা এবং তাদের প্রেতাত্মাদের হাত থেকে বাঁচাবে। তার মনে হয় এই লোকটি সেই মাসিহা, কিন্তু আর্থার এসবে কিছুতেই বিশ্বাস করে না। তার মনে হয় তাদের দুশ্মন হেনরি রেডি তাকে গুপ্তচর হিসেবে পাঠিয়েছে। সে তার সৈন্যদের জানিয়ে দেয় অ্যাশ হেনরির গুপ্তচর এবং তাকে বন্দি করতে বলে। সৈন্যরা আর্থারের কথা মতো অ্যাশকে বন্দি করে নিয়ে যায়। তখন ধর্মগুরু অ্যাশের চেইনসো মেশিনটি পায় এবং নিজের কাছেই রেখে দেয়। তারপর অ্যাশকে হেনরির দলের সাথে বন্দি করে তাদের রাজ্যে নিয়ে যাওয়া হয়। তখন রাজ্যের সবাই পরাজিত হেনরি দলের সাথে অ্যাশকেও ঢিল মারতে শুরু করে। সেই মুহূর্তে শিলা নামের একটি মেয়ে আর্থারের কাছে জানতে চায় তার ভাই কোথায়। আর্থার জানায় হেনরির সৈন্যর সাথে লড়াই করতে গিয়ে তার ভাই শহীদ হয়েছেন। এই কথা শুনে শিলা ভীষণ কষ্ট পায় এবং অ্যাশকে হেনরির লোক ভেবে তাকে মারতে শুরু করে। এক পর্যায়ে তাদের সবাইকে একটি কুয়ার সামনে নিয়ে আসা হয়। তখন হেনরি অ্যাশের কাছে বলে সে ডিউক অফ সেলের রাজা, তুমি কে? অ্যাশ তার কথা শুনে তাকে উল্টাপাল্টা কথা বলে, কারণ সে মনে করে তার কারণেই এখানে তাকে বন্দী হতে হয়েছে। তখন আর্থার এসে হেনরিকে বলে তাদের রাজ্যে প্রতিনিয়ত প্রেতাত্মারা আক্রমণ করছে, কিন্তু তুমি এর মধ্যে যুদ্ধের দামামা বাজিয়েছ। হেনরি রেগে গিয়ে তাকে মারতে যায়, কিন্তু সৈন্যরা তাকে আটকে দেয়। তখন হেনরি বলে তলোয়ার আগে তুমি উঠিয়েছ, এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদের একসাথে হয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু আর্থার বলে তোমরা ভরসা করার যোগ্য নও। তারপরেই হেনরির দলের একজনকে কুয়ার ভেতরে ফেলে দেয়। কিছুক্ষণ পর তার রক্তের ফোয়ারা বের হতে শুরু করে। হেনরিও অ্যাশ ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে লোকজন বিষয়টা খুবই এনজয় করছিল। তখন একজন ভয়ে পালাতে গেলে আর্থার তাকে তীর মেরে হত্যা করে। সব কিছু দেখার পর অ্যাশ আর্থারের কাছে বলে সে হেনরির লোক নয়, সে আধুনিক যুগ থেকে এই যুগে এসেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন শিলা নামের সেই মেয়েটি একটি ঢিল মারে তার মাথায়। অ্যাশ ঢুলতে ঢুলতে কুয়ার ভেতরে পড়ে যেতে লাগে। সে প্রাণপণ চেষ্টা করছিল বাঁচার। তখনই আর্থারের কথা মতো তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। অ্যাশ নিচে পড়েই এক প্রেতাত্মার সম্মুখীন হয় এবং তার সাথে মোকাবেলা করতে থাকে। আর্থার লক্ষ্য করে প্রেতাত্মাটি অ্যাশের সাথে সমানে সমানে লড়াই করছে, তাই সে আদেশ দেয় দুই পাশে সুচালো বেড়া লাগিয়ে দিতে, যেন তারা দুজনেই মারা যায়। একে স্পাইক গেট বলা হয়। সৈন্যরা কথা মতো তাই করে। অ্যাশ কি করবে বুঝে উঠতে পারছে না। সেই মুহূর্তে ধর্মগুরু এসে তার চেইনসো মেশিনটি ছুঁড়ে মারে। অ্যাশ সাথে সাথে মেশিনটি তার হাতের সাথে লক করে নেয় এবং প্রেত আত্মাটাকে কেটে দুই ভাগ করে ফেলে। তারপর রাস্তা খুঁজতে তাকে বের হওয়ার জন্য। তখনই আরেকটি প্রেত আত্মা এসে তাকে হামলা করে। অ্যাশ তাকেও পরাজিত করে তার কোমরে থাকা বেল্টটি দিয়ে স্পাইক গেটের চলন্ত সিঁড়ির সাথে লক করে উপরে উঠে আসতে থাকে। তখন আবার ওই প্রেতাত্মাটি তার পা টেনে ধরে। অ্যাশ অনেক চেষ্টা করে তাকে ছাড়ানোর, কিন্তু সে কিছুতেই ছাড়ে না। এক পর্যায়ে স্পাইক গেট লেগে যায় এবং শয়তানটি তার মধ্যে আটকে যায়। তারপর অ্যাশ উপরে উঠে আসে এবং আর্থারকে বলে তুমি কাজটি মোটেও ঠিক করনি। আর্থার মাথা নত করলে অ্যাশ তাকে একটি ঘুষি মারে। এরপর সবাইকে চ্যালেঞ্জ করে তার সাথে আর কে লড়াই করতে চায়, কিন্তু ভয়ে কেউ রাজি হয় না। তারপর অ্যাশ হেনরিকে মুক্ত করে দেয়। হেনরি প্রচণ্ড খুশি হয়ে তাকে ধন্যবাদ দিয়ে তার দল নিয়ে চলে যায়। তখন আর্থার সৈন্য থেকে একটি তলোয়ার নিয়ে অ্যাশকে বলে তোমার মৃত্যু আমার হাতেই হবে। সেই মুহূর্তে অ্যাশ তার তলোয়ারের উপর গুলি করে এবং সেটা দুই ভাগ হয়ে যায়। সাথে সাথে একটি বিকট শব্দ হয়। এমন শব্দ সেই যুগের লোক কখনোই শোনেনি। তো তারা আরও ভয় পেয়ে যায়। অ্যাশ সবাইকে তার বন্দুকের বিস্তারিত বলে, যেটা খুবই ফানি দৃশ্য ছিল। তারপর সে বলে কেউ যদি তার সাথে চালাকি করে তাহলে সে কাউকেই ছাড়বে না। তখনই কুয়া থেকে ওই শয়তানটি বেরিয়ে আসে এবং অ্যাশ তাকে গুলি করে হত্যা করে দেয়। তখন সবার কাছে অ্যাশ একটি হিরো হয়ে ওঠে। তারপর অ্যাশকে নিয়ে গিয়ে অনেক খাতির যত্ন করা হয়। তখন শিলা তার ভুল বুঝতে পেরে অ্যাশের কাছে ক্ষমা চায়,
কিন্তু অ্যাশ তাকে ইগনোর করে। সেই মুহূর্তে ধর্মগুরু চলে আসে। অ্যাশ তার কাছে জানতে চায় সে এখান থেকে কিভাবে তার দুনিয়ায় যেতে পারবে, তার কি কোনো উপায় পাওয়া গেছে। ধর্মগুরু তাকে বলে এখান থেকে ফিরে যাওয়ার একটি মাত্রই উপায় আছে, আর সেটা হলো নেক্রোনমিকন বই। সেখানে এমন কিছু মন্ত্র উল্লেখ করা রয়েছে যা ব্যবহার করে তাকে তার দুনিয়ায় পাঠানো যাবে। সেই জন্য তাকে ওই বইটি খুঁজে আনতে হবে। কিন্তু অ্যাশ কিছুতেই এই সবে জড়াতে চায় না। সে তাকে অন্য কোনো উপায় হলেও তার দুনিয়ায় পাঠাতে বলে। তখনই একটা প্রেতাত্মা অ্যাশকে বলে তুই কোনোভাবেই ওই বইটি খুঁজে পাবি না, তোর মৃত্যু এখানেই হবে, এখন এটাই তোর দুনিয়া। তারপরেই অজ্ঞান হয়ে যায়। আর্থার তাকে ধরতে গেলে অ্যাশ বাধা দেয় এবং কুড়াল আনতে বলে। সেই মুহূর্তে আত্মাটি জেগে ওঠে এবং সবার উপরেই আক্রমণ শুরু করে দেয়। অ্যাশ তৎক্ষণাৎ তার বন্দুক ব্যবহার করে আত্মাটিকে মেরে ফেলে। তখন ধর্মগুরু তাকে বলে ওই বইটি যদি শয়তানের হাতে একবার পড়ে যায় তাহলে তারা সারা দুনিয়া ধ্বংস করে দেবে। অ্যাশ এবার সিদ্ধান্ত নেয় সে যাবে ওই বইটি উদ্ধার করতে, তবে তার আগে তার হাত ঠিক করতে হবে। সে হাতিয়ার বানানোর কারখানায় গিয়ে সর্বপ্রথম তার একটি রোবোটিক হাত বানায়, যেটা সাধারণ হাতের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। তখন শিলা অ্যাশের জন্য একটি পোশাক তৈরি করে আনে, কিন্তু অ্যাশ সেটা অপছন্দ করে এবং তার পিছু করা বন্ধ করতে বলে। শিলা তার ব্যবহারে কষ্ট পায় এবং তাকে একটা থাপ্পড় মেরে চলে আসে। তখন অ্যাশ রেগে গিয়ে তাকে ধরে এবং চোখে চোখ পড়তেই একে অপরকে ভালো লেগে যায়। পরের দিন অ্যাশ ধর্মগুরু ও কিছু বাহিনী নিয়ে রওনা হয় ওই বইটি উদ্ধার করতে, কিন্তু ধর্মগুরু তাকে ওই পথের মুখে রেখে আসে এবং জানায় তাকে একাই যেতে হবে। অ্যাশ বুঝতে পারে ব্যাপারটা। তখন ধর্মগুরু তাকে একটি মন্ত্র বলে দেয়, যার বাংলা অর্থ হলো আমার খারাপ ভাগ্যটাকে ঠিক করে দাও। এই মন্ত্রটি বলে বইটি হাতে নিতে হবে। অ্যাশ তার কথা মতো ওই পথে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরেই এক অদৃশ্য আত্মা তাকে ধাওয়া করে। অ্যাশ তার হাত থেকে বাঁচতে ঘোড়া নিয়ে সামনের দিকে ছুটতে থাকে। এক পর্যায়ে সে একটি গাছের সাথে বেঁধে নর্দমার মধ্যে পড়ে যায়। সে কোনো মতে উঠে আবার দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে সে একটি উইন্ড মিলের ভেতর ঢুকে পড়ে এবং দরজা কঠোরভাবে বন্ধ করে দেয়। তখন আত্মাটি দরজার উপর আঘাত করতে থাকে ভেতরে ঢোকার জন্য। এভাবে সন্ধ্যা হয়ে যায় এবং আত্মাটি ঢুকতে না পেরে আবার সেখান থেকে চলে যায়। তারপর অ্যাশ প্রচণ্ড শীত পড়ার কারণে আগুন জ্বালায়। তখন সে লক্ষ্য করে তার মতো দেখতে কেউ তার দিকে তাকিয়ে আছে। সে ছুটে যায় সেদিকে, কিন্তু সেটা আয়না হওয়ার কারণে তার ধাক্কায় ভেঙে যায়। সে আয়নার একটা টুকরো হাতে নিয়ে ভাবতে থাকে হয়তো তার মনের ভুল ছিল এটা, তাই টুকরোটি সেখানে ফেলে দিয়ে আগুনের দিকে যায়। সেই মুহূর্তে দেখা যায় ভাঙা টুকরো থেকে তার প্রতিবিম্বগুলো ছোট ছোট মানুষ হয়ে বেরিয়ে আসে এবং অ্যাশকে আক্রমণ করে। অ্যাশ তাদের যন্ত্রণায় বিরক্ত হলে তাদের পিষে মারার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে একজন অ্যাশের পায়ের ভিতর একটি পিন ঢুকিয়ে দেয়। অ্যাশ চিৎকার করে উঠলে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। তখন তারা একজনকে অ্যাশের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। অ্যাশ তাড়াতাড়ি দড়ি ছিঁড়ে উঠে আসে এবং বমি করার চেষ্টা করে, কিন্তু বমি কিছুতেই হয় না। তখন সে একটি কেতলি দেখতে পায় যেটা সে পানি গরম করার জন্য রেখেছিল। তো তাকে বের করার জন্য গরম পানি পান করে। তখন পেটের ভেতর সে চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর তার কাঁধে চুলকায়। সে ভালোভাবে দেখে একটি চোখ বের হয়েছে। সে প্রচণ্ড ভয়ে উইন্ডমিল থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। তখন সে দেখতে পায় তার বডি থেকে আরেকটি বডি বের হচ্ছে এবং সে দেখতেও তারই মতো। তো নকলটি অ্যাশকে অনেক পেরেশানি করতে থাকে। এক পর্যায়ে অ্যাশ নকলটিকে গুলি করে এবং সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। তখন অ্যাশ তাকে টানতে টানতে উইন্ডমিলের সামনে নিয়ে আসে, তারপর বেঁধে চেইন শ মেশিন দিয়ে কেটে টুকরো টুকরো করে। সেই মুহূর্তে নকলটি চিৎকার করতে থাকে। এরপর অ্যাশ তাকে উইন্ডমিলের সামনেই একটি জায়গায় দাফন করার জন্য ফেলে। তখন নকলটির মাথা তাকে বলে তুমি নেক্রোনমিকন পাওয়ার আগেই মারা যাবে। অ্যাশ তার কথা না শুনেই মাটি চাপা দিয়ে দেয়। তারপর অ্যাশ ঘোড়া নিয়ে সামনের দিকে আগাতে থাকে। এক পর্যায়ে সে একটি পুরাতন খুবই ভয়ানক কবরস্থানের সামনে পৌঁছে যায়। সে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে। তখন সে একটি পাথরের উপর 3টি বই দেখতে পায়। অ্যাশ অনেক রাগ করতে থাকে ধর্মগুরুর উপর, কারণ তাকে কেন বলা হয়নি এখানে 3টি বই আছে। সে প্রথমটি ওপেন করতেই একটি পোর্টাল খুলে যায় এবং তাকে ভেতরে টেনে নিয়ে যায়। অ্যাশ অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মুখ ভয়ঙ্কর রকমের লম্বাটে হয়ে যায়। অ্যাশ কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করার পরই তার মুখ আবার স্বাভাবিক হয়ে যায়। তারপর সে আবার না বুঝে দ্বিতীয় বইটি ধরতেই বইটি তার হাত কামড়ে ধরে। অ্যাশ তাকে হাওয়ায় ছুঁড়ে মারতেই আবার তাকে কামড়াতে আসে। অ্যাশ তাকে ধরে আবার ছুঁড়ে মারে,
তখন বইটি আবার সেই আগের জায়গায় থেমে যায়। অবশেষে অ্যাশ তৃতীয় বইটি নিতেই যাবে, তখনই তার মনে পড়ে ধর্মগুরু তাকে বলেছিল বইটি নেওয়ার সময় একটি মন্ত্র পড়তে হবে, যার বাংলা অর্থ হলো আমার খারাপ ভাগ্যকে ঠিক করে দাও। কিন্তু অ্যাশ মন্ত্রটি ভুলে যায় এবং ভুলভাল উচ্চারণ করে বইটি তুলতেই ভূমিকম্প শুরু হয়ে যায় এবং কবরগুলো ধ্বংস হতে শুরু করে। অপরদিকে রাজ্যে তুফান শুরু হয়ে যায় এবং বজ্রপাত হতে থাকে। ধর্মগুরু বুঝতে পারে অ্যাশ ভুল মন্ত্র উচ্চারণ করেছে। এদিকে অ্যাশ বের হওয়ার সময় মাটির নিচ থেকে কঙ্কাল তাকে আটকে ধরে। অ্যাশ অনেক কষ্ট করে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে রওনা হয় রাজ্যের দিকে। সেই মুহূর্তে কবর থেকে নকলটি বেরিয়ে আসে এবং তার চেহারা আরও ভয়ানক হয়ে ওঠে। আসলে অ্যাশের ভুল মন্ত্র উচ্চারণের কারণেই মাটির নিচ থেকে বন্দি থাকা সকল শয়তানেরা জেগে উঠেছে। তো অ্যাশ ঘোড়া নিয়ে রাজ্যে চলে আসে। তখন প্রহরীরা অ্যাশকে দেখে সবাইকে জানিয়ে দেয় সে বইটি নিয়ে চলে এসেছে। সৈন্যরা দরজা খুলে দেয় এবং সৈন্যরা তাকে অভিনন্দন জানায়। তখন ধর্মগুরু এসে অ্যাশের কাছ থেকে জানতে চায় বইটি সে এনেছে কিনা। অ্যাশ বইটি ধর্মগুরুর কাছে দিয়ে দেয়। ধর্মগুরু বের করে দেখে অরিজিনালটাই সে নিয়ে এসেছে। সে অ্যাশকে জিজ্ঞেস করে সে কি মন্ত্র ঠিকঠাক উচ্চারণ করেছিল। অ্যাশ মিথ্যে বলে হ্যাঁ, সে ঠিকঠাক উচ্চারণই করেছে। ধর্মগুরু তাকে জানায় তুমি যদি ভুল উচ্চারণ করে থাকো তাহলে সমস্ত শয়তানারা জেগে উঠবে এবং এই বইটি নিতে আবার চলে আসবে। অ্যাশ বলে আমি এত কিছু বুঝি না, তোমার সাথে ডিল হয়েছিল এই বই এনে দিলে আমাকে আসল দুনিয়ায় পাঠিয়ে দেবে। ধর্মগুরু তার কথা শুনে রাগ করে চলে যায়। তখন আর্থার তাকে বলে ধর্মগুরু যখন বলেছে তখন অবশ্যই তোমাকে তোমার আসল দুনিয়ায় পাঠিয়ে দেবে। অ্যাশের উপর সবাই রাগ করে চলে যায়। সেই মুহূর্তে একটি প্রেতাত্মা এসে সেখানে হামলা করে এবং শিলাকে নিয়ে চলে যায়। অ্যাশ তাকে বহু চেষ্টা করে বাঁচানোর, কিন্তু ব্যর্থ হয়। প্রেতাত্মাটি তাকে নিয়ে চলে যায়। ওইদিকে নকলটি কবর থেকে সমস্ত কঙ্কালকে তুলে ফেলে এবং একটি ফোর্স তৈরি করে যাকে ডার্কনেস অফ আর্মি বলা হয়। মূলত এখান থেকেই এই সিনেমার নামকরণ করা হয়েছে। তো তারপর শিলাকে পোজেস করে শয়তানের রানী বানানো হয় এবং নকলটি হয়ে যায় শয়তানের রাজা। এদিকে রাজ্যে একজন সৈন্য এসে জানিয়ে দেয় শয়তানের একটি বিশাল বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। দুদিনের মধ্যেই তারা পৌঁছে যাবে। সবাই বুঝতে পারে তারা ওই বইটি নিতেই আসছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে, কারণ তাদের 60 জনের বেশি আর কোনো সৈন্য বেঁচে নেই। তখন সেখানে অ্যাশ উপস্থিত হয় এবং সবাইকে জানায় সে হেনরি দ্য রেডের সাহায্য নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করবে। সে সবাইকে প্রস্তাব দেয় তার সাথে কে কে এই যুদ্ধে থাকবে। তখন আস্তে আস্তে সবাই অ্যাশের সাথে যুদ্ধ করতে রাজি হয়। তারপর শুরু হয় তাদের প্রস্তুতি। অ্যাশ যেহেতু আধুনিক যুগ থেকে এসেছে তাই সে বারুদের ব্যবহার জানে। সে বারুদ নিয়ে বোমা তৈরি করে এবং তার গাড়ি মডিফাই করে যুদ্ধের জন্য প্রস্তুত করে। এরপর বাকি সৈন্যদের ট্রেনিং দেয় মোকাবেলা করার জন্য। এভাবে 2 দিন পর শয়তানের বাহিনী চলে আসে বই নেওয়ার জন্য। অ্যাশ তার পরিকল্পনা অনুযায়ী শয়তানের বাহিনীর উপর বারুদের তীর ছোড়ে এবং বোমা মারতে থাকে। শয়তানের রাজা যখন পেরে উঠছিল না তখন সে তার দ্বিতীয় বাহিনী প্রেরণ করে। তারা প্রথমেই রাজ্যের প্রধান গেট ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করেই আক্রমণ শুরু করে। অ্যাশ দেখে তার বাহিনী শয়তানের সাথে পেরে উঠছে না। তখন সে তার গাড়ি বের করে আনে এবং এক এক করে সব কঙ্কালকে ভেঙে চুরমার করতে থাকে। সেই মুহূর্তে অ্যাশকে থামানোর জন্য শিলা তার আসল রূপ নিয়ে তার সামনে দাঁড়ায়। তখন অ্যাশ বুঝতে না পেরে তাকে বাঁচানোর জন্য তার গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেয়, ফলে গাড়িটি দুর্ঘটনায় পড়ে ধ্বংস হয়ে যায়। তখনই শিলা আবার শয়তানের রূপে ফিরে আসে এবং অ্যাশের উপর হামলা করে। অ্যাশ তখন তাকে কুয়ার মধ্যে ফেলে দেয়। সেই মুহূর্তে অ্যাশ লক্ষ্য করে শয়তানরা প্রায় বইটি উদ্ধার করে নিয়েই নিচ্ছে। তখনই হেনরি তার বাহিনী নিয়ে হাজির হয়। সেই মুহূর্তে শয়তানের রাজা বইটির কাছে চলে যায়। অ্যাশও সেখানে পৌঁছায় বইটি বাঁচানোর জন্য। তখন অ্যাশ ও শয়তানের রাজার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে লড়াই হয়। শয়তান যখন এক পর্যায়ে পেরে উঠছিল না তখন আবার শিলা এসে তার উপর হামলা করে। এবারও অ্যাশ তাকে উপর থেকে ফেলে দেয়। তারপর শয়তানের রাজাকে থামানোর জন্য অ্যাশ পিঠের মধ্যে ফলা ঢুকিয়ে দেয়, তবু তার কিছুই হয় না। তখন অ্যাশ তার সাথে লড়াই করার এক পর্যায়ে তার মুখে এবং শরীরে আগুন লাগিয়ে দেয়। এরপরও তার কিছুই হয় না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। অ্যাশ তার সাথে পেরে ওঠে না, তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। তখন অ্যাশ লক্ষ্য করে সে যেখানে পড়েছে সেখানে একটি বোমা আগুন লেগে যাবে কিছুক্ষণের মধ্যেই। সেই মুহূর্তে শয়তানের রাজা বইটি নিয়ে সেই বোমার উপর লাফ দিয়ে বসে পড়ে এবং অ্যাশকে বলে সে এখন এই বইটি নিয়ে পুরো পৃথিবী রাজ করবে। তখনই অ্যাশ দেখতে পায় আগুন প্রায় বোমাতে লেগে গেছে। অ্যাশ সাথে সাথে তার হাত কেটে দেয় যে হাতে বইটি ছিল এবং বোমার দড়ি কেটে দেয়।
আর শয়তানের রাজা আকাশে উড়তে উড়তে বোমার সাথেই ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায়। অতঃপর অ্যাশ ও রাজ্যের সবাই শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করে। তারপর শিলাও ঠিক হয়ে যায় এবং আর্থার ও হেনরির মধ্যে একটি ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এরপর ধর্মগুরু বইটির মাধ্যমে অ্যাশকে একটি লিকুইড বানিয়ে দেয়, যেটা পান করার পূর্বে আবার তাকে ওই মন্ত্রটি উচ্চারণ করতে হবে, যার বাংলা অর্থ হলো আমার খারাপ ভাগ্য ঠিক করে দাও। এর ফলে অ্যাশ তার আসল দুনিয়ায় পৌঁছে যাবে। তারপর অ্যাশ শিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় অ্যাশ তার দুনিয়ায় পৌঁছে গিয়েছে এবং এই সব ঘটনা তার এক বন্ধুকে বলছে। তখন লোকটি তাকে জিজ্ঞেস করে এবার কি সে সঠিক মন্ত্রটি উচ্চারণ করেছিল। অ্যাশ এবারও ভুল মন্ত্র উচ্চারণ করেছে, তবু সে তার বন্ধুর কাছে মিথ্যে বলে হ্যাঁ সে ঠিক মন্ত্রই উচ্চারণ করেছে, যার ফলেই তো সে আসল দুনিয়ায় ফিরে এসেছে। তখন একটি মেয়ে অ্যাশের সাথে ফ্লার্ট করতে শুরু করে। সেই মুহূর্তে একটি প্রেতাত্মা অ্যাশের উপর হামলা করে আর অ্যাশ এবারও হিরোর মতো তাকে গুলি করে মেরে ফেলে এবং এখানেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ মুভি। এরপর 2013 সালে ইভিল ডেড রিমেক ও 2015 সালে অ্যাশ ভার্সেস ইভিল ডেড সিরিজটি তৈরি করা হয় শুধুমাত্র জনপ্রিয়তার কারণে। এরপর পরিচালক ও নির্মাতারা পাবলিক ডিমান্ডের কারণে আবার ফ্র্যাঞ্চাইজি শুরু করে 2023 সালে ইভিল ডেড রাইজের মাধ্যমে। তারপরেই ঘোষণা করা হয় 2026 সালে আসবে ইভিল ডেড বার্ন। তো এটাই ছিল ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ আপডেট। তো এতদিন ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দিতে চাই। সেই সাথে আপনাদের একটি ঘোষণাও দিতে চাই, শীঘ্রই আমি স্ট্রেঞ্জার থিংস সিরিজটি নিয়ে হাজির হতে চাচ্ছি। তো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনারা বেশি বেশি কমেন্ট করে আপনাদের মতামত জানান যে এই সিরিজটি আপনারা চান কিনা দেখতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।